আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজুকের প্লট জালিয়াতিতে দুদকের পৃথক দুটি মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার সকালে আদালত দুদকের দেয়া দুটি মামলার চার্জশিট গ্রহণ করেন। এর মধ্যে এক মামলায় ১২ জন ও অন্য মামলায় ১৭ জন আসামি রয়েছেন। আসামিরা পলাতক থাকায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরে ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার রাঘব বোয়াল আসামিরা কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে জনগণ ৫ বছর ক্ষমতায় চায়। সাম্প্রতিক এমন মন্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কথা বলেননি। মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি বলছেন, এটা সবাই সম্মিলিত অর্জন। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটি আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। তবে আলটিমেটাম নয়, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘ করে কাউকে সুযোগ করে দিলে জাতি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজনৈতিক দলগুলোর সাথে এর আগে প্রধান উপদেষ্টার একাধিক বৈঠকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আশ্বাস থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। দিন যত গড়াচ্ছে ক্ষমতাকে দীর্ঘ করতে সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর নানা রকম বক্তব্য নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্দেশ্য প্রণোদিত একটি গ্রুপ বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে। সেই জন্যে আমরা মনে করি যে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন। সামাজিক অর্থনৈতিক সহ সব ধরনের অস্থিরতা কাটাতে নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। প্রধান উপদেষ্টাকে বিএনপি এটা বোঝাতে সক্ষম হবে বলে আশা করেন তিনি। ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইরকম সিদ্ধান্তটা যখন আসবে তখন এই জাতীয় রাজনৈতিক অস্থিরতাটা, বিভিন্ন রকমের অস্থিরতাটা বন্ধ হবে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে গণতন্ত্রকে আরো শক্তিশালী করার পক্ষে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন এই নেতা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে কথাবার্তা বলছি এবং বিভিন্ন সমিতিতে আমাদের বক্তব্য প্রদান করছি বা প্রেসের মাধ্যমে জানাচ্ছি, এটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন। সবসময় রাজপথে আন্দোলন করে দাবি জানাতে হবে এমন কোনো কথা নেই। তা আমরা আলাপ আলোচনাতে বিশ্বাস করি। সফলভাবে রাষ্ট্র পরিচালনায় সরকার চাইলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো বিএনপিও সহযোগিতা চালু রাখবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এখন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদ দূর করার ঐক্য আবারও ফিরে আসবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা আগামী মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবেন বলে জানান তিনি। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার ১০০টির বেশি জায়গায় তার দল একমত। তবে নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে তারা দল
একমত নয়। সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবি জানান ববি হাজ্জাজ। আমরা টেবিলের দুদিকে বসেছি, কিন্তু আসলে আমরা দুপক্ষ নই, আমরা সকলে এক পক্ষ। আমরা সকলেই চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে এক, আমাদের পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে, আমি সামান্যই বলি এটাকে। এই সামান্য ভিন্নতা যাতে আমরা দূর করে একত্রে যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব। ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন তারা, পরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগে গেল রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরু এবং আবাসিক হল 2 মে থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া গেল 18 ও 19 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির বিষয়ে কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। হ্যাঁ ছাদিয়া, যেমনটা বলছিলেন, আজ অবস্থান কর্মসূচির তৃতীয় দিন কিছুক্ষণ পূর্বে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে, এবং বিক্ষোভ মিছিল শেষে তারা বিভিন্ন হলের সামনে যে হ্যান্ডমাইক দিয়ে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের হল খুলে দেওয়ার জন্য। মিছিল শেষে তারা কিন্তু কিছুক্ষণ আগে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসেছেন এবং সেখানে কিন্তু সাংবাদিকদের কাছে তারা একটি ঘোষণা দিয়েছেন। সে ঘোষণা হচ্ছে এক দফা এক দাবি, ভিসি মাসুদ তুই কবে যাবে, অর্থাৎ ভিসি মাসুদের পদত্যাগে তারা এক দফা দাবি জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত ভিসি পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সেই সঙ্গে আরেকটি কথা বলেছেন, তারা কিন্তু যে কোনো সময়ে বিভিন্ন হলের তালা ভেঙে তারা হলগুলোতে প্রবেশ করবেন বলে কিছুক্ষণ আগে ছাত্ররা জানিয়েছিলেন। এখন পর্যন্ত ছাত্ররা বিভিন্ন হলে যাচ্ছেন, হলের সামনে থেকে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন হল খুলে দেওয়ার জন্য। তবে যে কোনো সময় তারা হলগুলোয় প্রবেশ করার যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার মধ্যে কিন্তু একটা উত্তপ্ত অবস্থা তৈরি হচ্ছে। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, প্রধান গেট সহ অন্যান্য যে সকল গেট রয়েছে গেটগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন গতকাল সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। সেই সঙ্গে আজ ঘোষণা দিলেন এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের আন্দোলনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মনির। শিল্পক্ষেত্রে গ্যাসের দাম বাড়িয়ে উৎপাদনের মূলে কুঠারাঘাত করা হয়েছে বলে মনে করেন শিল্প উদ্যোক্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা। এই সিদ্ধান্ত উদ্যোক্তা তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি করবে বলেও মত তাদের। আর উৎপাদন কমে যাওয়া ও দাম বাড়ার ফলে চাপ তৈরি হবে ভোক্তাদের জীবনমানের উপর। অরণ্য গফুরের রিপোর্ট। ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের আপত্তির পরও ক্যাপটিভ ও শিল্প সংযোগে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 33%। নতুন সংযোগ নেওয়া সবাইকে গুনতে হবে এ বাড়তি দাম। তবে পুরনো শিল্প কারখানা অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহার করলে এ নিয়ম প্রযোজ্য হবে। অর্থনীতি পুনরুদ্ধারে সরকার যখন দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে ব্যস্ত, তখন গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। আর বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির সদস্য মাসুদ কবির মনে করেন এ সিদ্ধান্ত উৎপাদনকে নিরুৎসাহিত করবে। মোটা দাগে বলা যায় যে এখানে আসলে নতুন বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। যে ইন্ডাস্ট্রিগুলো অলরেডি এক্সিস্টিং আছে,
তো তার প্রাইস যদি আমার 10 টাকা কম থাকে বা 15 টাকা কম থাকে, আর যে নতুন সকল চ্যালেঞ্জ নিয়ে যখন ইনভেস্ট করবে, ইন্টারনাল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যেও কিন্তু কম্পিটিশন করে কিন্তু সে যে নতুন আসতেছে তার প্রাইসটা মানে বেশি দিতে হচ্ছে। মূল্যহারে 1 কিউবিক মিটার গ্যাস কিনে তা দিয়ে পণ্য উৎপাদন করা, সেবা উৎপাদন করা এবং মুক্তবাজার অর্থনীতিতে দেশে এবং বিদেশের বাজারে টিকে থাকা বাংলাদেশের মতো দেশের শিল্প উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয়। জুলাই পরবর্তীতে বন্ধ হওয়া কারখানার উৎপাদন পুষিয়ে দিতে পুরনো কারখানাগুলোর অতিরিক্ত উৎপাদনের আকাঙ্ক্ষাকে গ্যাসের অতিরিক্ত ব্যবহারে বাড়তি দাম গোনার নীতি দমিত করবে বলে মনে করেন তারা। এছাড়া এটা অসৎ কর্মকর্তা ও উদ্যোক্তাদের দুর্নীতির নতুন রাস্তা খুলে দিতে পারে। বাড়তি যদি আপনি প্রোডাকশন করেন তাহলে সেখানে আপনাকে বাড়তি চার্জ দিতে হবে, তার মানে আপনি প্রোডাকশনকে আপনি ডিমোরালাইজড করছেন। সকল ইন্ডাস্ট্রিগুলোর কিন্তু একই লেভেলে কিন্তু সারা বছর প্রোডাকশন থাকে না। কনজাম্পশন আমাকে বরাদ্দ করা হয়েছে, এটাকে যদি সারা বছরের 12 মাসের আমার প্রোডাকশন দিয়ে যদি এটাকে অ্যাভারেজ করে যদি এই বাড়তি ধার্যটা সেখানে দেয়া যেত তাহলে হয়তো ফ্যাক্টরিগুলো অন্তত একটা রিলিফ পেত। এটা বড় কথা হচ্ছে যে আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি করে আমাদেরকে বাজারে প্রতিযোগিতায় অনুপযুক্ত করে দেওয়া, এবং আমরা বাজারে টিকে থাকতে পারবো না। বিলুপ্ত হয়ে গেলে আমাদের এই বাজারটা আমদানি বাজারে পরিণত হয়ে যাবে, আমরা তখন ক্রেতা হব, আমরা তখন ভোক্তায় পরিণত হয়ে যাব। উৎপাদনের সঙ্গে জড়িত সব খাত শৃঙ্খলাপূর্ণ ও উদ্যোক্তা বান্ধব না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো শিল্প বিকাশে প্রতিবন্ধক বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। মিল মালিকদের সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়ানোর ঘোষণায় বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। মিলছে না 5 লিটারের কোনো বোতল, 1 লিটারের বোতলও সব জায়গায় পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা জানান, নতুন দামের পণ্য সরবরাহ না হলে সংকট কমবে না। সরকার এবং ভোজ্য তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দফায় দফায় দর কষাকষির পর এ দাম বাড়ানো হয়। বর্তমানে 2-3 দিন যাবৎ সাপ্লাই একবারে দিতেছে না, দেখা গেছে আপনার তেলের দাম বাড়াইবো বলছে। এটা শোনার পরে থেকে কোম্পানি একবারে ডিলারশিপও কোনো তেল রাখতেছে না, তেলও দিতেছে না বাজারে। কোম্পানির যদি না দেয় ডিস্ট্রিবিউটার পাইবে, ডিস্ট্রিবিউটার না পাইলে আমরা কই পাবো, আমরা না দিলে বুঝলেন। দাম তো ওই আগের রেডি আছে, আমরা আমাকে ওই গত পরশু দিন কয়টা তেল দিছিল এটা আছে, ওই দামই বিক্রি করি। গায়ে রেট 852, 5 লিটার 50 টাকা বেশি। সমুদ্রে মাছ ধরায় শুরু হয়েছে 58 দিনের নিষেধাজ্ঞা। এবার ভারত ও মিয়ানমারের সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা দেয়ায় খুশি উপকূলের জেলেরা। আর পরিপূর্ণভাবে খালি হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতার কেন্দ্রের মাছ বাজার। এদিকে এবছরও নিষেধাজ্ঞা শুরুর আগে খাদ্য সহায়তা পাননি পাথরঘাটা সহ বিভিন্ন এলাকার জেলেরা। এতে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। উৎপাদন বাড়াতে 15 এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে 11 জুন পর্যন্ত। পাথরঘাটায় সমুদ্রগামী জেলে রয়েছে 10,050 জন। এবছর নিষেধাজ্ঞা শেষে সমুদ্রের চাহিদা অনুযায়ী মাছ পাওয়ার প্রত্যাশা জেলেদের। এ বিষয়ে আরো জানাতে বরগুনার কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, মাছ ধরায় নিষেধাজ্ঞা ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা, জেলেরা খাদ্য সহযোগিতা পাচ্ছে কিনা আমাদের জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, আসলে জেলেদের যে এই অবরোধ চলাকালীন সময় যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটি কিন্তু এখন পর্যন্ত জেলেরা পায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে যাতে দেওয়া হয় সে ব্যাপারে তাদের দাবি রয়েছে জেলেদের। আর অবরোধের যে বিষয়টি আসলে বলেছেন যে কার্যকর হচ্ছে কিনা, এই পটুয়াখালীর উপকূলের জেলেরা কিন্তু গতকাল সন্ধ্যার মধ্যে তারা উপকূলের বিভিন্ন নদ নদীতে ফিরে এসে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তাদের ট্রলার গুলো যেগুলো আসলে মেরামত করার প্রয়োজন রয়েছে সেগুলো মেরামত করছেন এবং তাদের ছিঁড়া জাল তারা মেরামতের করার জন্য ব্যস্ত সময় পার করছেন।
এই আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে দেশের অন্যতম মৎস্য বন্দর আলিপুর মহিপুরের মাঝখান দিয়ে প্রবাহিত যে খাপড়াবাগা নদী, সেই নদীতে। এই নদীতে কিন্তু এখন কয়েকশো ট্রলার নোঙ্গর করা রয়েছে এবং উপকূলের বিভিন্ন নদ নদীতে কিন্তু ট্রলারগুলো রয়েছে। তবে এখন পর্যন্ত আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখনো কিন্তু সমুদ্রে কিছু ট্রলার রয়েছে যারা আসলে ভোলায় মাছ বিক্রি করেন। ভোলা অঞ্চলের জেলেরা কিন্তু গভীর সমুদ্রে মাছ শিকার করছেন, এমনটা জানিয়েছেন আমাদের এখানকার জেলেরা। আর এছাড়া এখানের যে জেলে যারা রয়েছে বা মৎস্য সংশ্লিষ্ট যারা রয়েছে, ট্রলার মালিকরা যারা রয়েছে, তারা কিন্তু তাদের মাছ ধরা ট্রলার গভীর সমুদ্রে পাঠায়নি এবং তারা ভারত এবং মায়ানমারের সাথে মিল রেখে এই অবরোধ দেওয়ার কারণে তারা কিন্তু খুশি রয়েছেন। এ কারণে মূলত তারা পরিকল্পনাও করছেন না যে এবছর তারা সমুদ্রে মাছ ধরতে ট্রলার পাঠাবেন। সাদিয়া, এই ছিল দেশের অন্যতম মৎস্য বন্দর আলিপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের জন্য মে মাসে কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করছে। নির্বাচন আয়োজনের জন্য পদক্ষেপ ও অগ্রগতি সংবলিত রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। একই মাসের মাঝামাঝি ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে। সাভারের আশুলিয়ায় ট্রাকের টায়ার বিস্ফোরিত হয়ে ছুটে গিয়ে মাথায় আঘাত লেগে রীতা জোয়ারদার নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে আশুলিয়ার হাকিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন ও পুলিশ জানায়, সোমবার বিকেলে রীতা ভাইয়ের মেয়ের জন্য ওষুধ কিনতে বাসার নিকটবর্তী একটি ফার্মেসিতে যায়। এ সময় পাশের সড়ক দিয়ে সিমেন্টের একটি ট্রাক যাচ্ছিল। এ সময় ওই চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে ছুটে এসে মাথায় আঘাত লাগলে গুরুতর আহত হয় রীতা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়ার মালিপাড়া বস্তিতে আগুনে 15 থেকে 20টি ঘর পুড়ে গেছে। ভোরে এই আগুনের ঘটনা ঘটে। এ সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর কিভাবে আগুন লেগেছে তা জানা যাবে। এদিকে বস্তির বাসিন্দারা জানান, ভোরে সবাই ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্র বের করতে পারেনি। বাংলাদেশের বাজারে উচ্চ সিসির মোটরসাইকেলে ইয়ামাহার নতুন আকর্ষণ FZ25। অনেকদিন থেকেই গ্রাহকরা FZ সিরিজের মধ্যে একটি উচ্চ সিসির বাইকের অপেক্ষা করছিল। তারই অংশ হিসেবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এসিআই মোটরসের এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে FZ25 বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয় ইয়ামাহা। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই মোটরসাইকেলটিতে রয়েছে অয়েল কুলড BS6 ইঞ্জিন, ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম সহ নানান সুবিধা। 3টি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে এই মডেলটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার খেলার খবর। নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আজ স্কটল্যান্ড নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 3টায়। বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের 2টিতেই জয় নিয়ে মূল পর্বের পথে এগিয়ে রয়েছে নিগার সুলতানার দল। মূল আসরের পথে এগিয়ে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রাসদের। এদিকে মূল আসরে খেলার সুযোগ রয়েছে স্কটিশ নারীদের। বাংলাদেশকে হারের স্বাদ দিয়ে সেই পথটাই আরও মসৃণ করতে চায় স্কটল্যান্ড। নাজমুল হাসান পাপনের সময় বিসিবির কাজে নানামুখী অনিয়ম ও অসঙ্গতি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিগত সরকারের আমলে ক্রিকেট দুর্নীতির সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়ার ভিত্তিতে দুপুরে বিসিবিতে এসে এসব অসঙ্গতি খুঁজে পাওয়ার কথা বলে দুদক প্রতিনিধিরা। তারা জানান, মুজিব 100 টুর্নামেন্টে টাকার অপব্যবহার ও হিসেবে গরমিল, বিপিএল এর আয়ে হিসেবে অসঙ্গতি, 3rd ডিভিশন কোয়ালিফায়ারে অসঙ্গতি সহ নানা রকম অসঙ্গতি ধরা পড়েছে তাদের অনুসন্ধানে। অধিকতর তদন্তের জন্য বিসিবির কাছে এসব অসঙ্গতির বিষয়ে সকল ডকুমেন্ট দুদককে দিতে বলেন তদন্তে আসা কর্মকর্তারা।
বিসিবির কাছে এসব অসঙ্গতির বিষয়ে সঠিক ব্যাখ্যাও দাবি করেন। টাকা এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। তাছাড়া মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে, অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব, সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। ধন্যবাদ সবাই। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।